ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে, ভালো খায়, সুস্থ থাকে। মুখরোচক। ভালোবাসায় ৭৫ বছর পেরিয়ে। কি উপহার সাজিয়ে দেব, টাং টাটাং টাং টারাডাডাডান, গান আছে তাই শুনিয়ে যাব, ডানা টাটারাডাডান, অনন্ত আমার গান, দুরন্ত আমার প্রাণ, এই তো উপহার। মনে হতেই পারে যে তারা অনেক বেটার অ্যাক্টার, কেন তাদেরকে না নিয়ে আমায় নিচ্ছে, এরকম একটা ব্যাপার। সেটা অরাজনৈতিক নাটক হোক কিংবা খেলাঘরে একা আরও কিছু নাটক। তো সেখান থেকে তাদের সঙ্গে রাস্তায় দেখা হলে, কি ঘর সংসার করছিস, হয়ে গেল অভিনয়, এরকমভাবে একটা ব্যঙ্গ বিদ্রুপ হতো। এবং সেই জন্য জিৎ সঙ্গে প্রথম ছবি করতে যাচ্ছি, অথচ আমি করতে পারছি না, শুটিং হচ্ছে না, যখনই আমাদের মানে ডেট দিচ্ছে ক্যান্সেল হচ্ছে। তো সেটা তখন হতো, এখন আর এই ধরনের কিছু মনে হয় না। এখন নিজেই বললাম যে ফুল স্টপ দিয়ে দিয়েছি। আমার কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই, কোনো রকম কোনো ভাবনা চিন্তা নেই। যেটুকু আছে নিজের কাছে আছে, নিজের অন্তরে আছে, সেটা কখনো প্রকাশ করি না। আমার হোটেলে এসো, হ্যাঁ এখানে দেবো না, না ঠিক আছে। তো আমি আর হোটেলে যাইনি। তো সেই জায়গাগুলো হয়েছে। এবার তার ফোন নাম্বার পেলে কি আমার কপাল খুলে যেত, তা না, কিন্তু একটা মিনিমাম সৌজন্যবোধ, ভদ্রতাবোধ এটা আমার তরফেও থাকা উচিত। তার সঙ্গে কাজ করেছি একটু জানানো, সেই জায়গাগুলো আমার ব্যর্থতা, আমার মানে কি বলবো, অযোগ্যতা, অদক্ষতা, যাই বলো না কেন, আমি মেনে নিচ্ছি। আমি তো ওই যে বললাম অ্যাভারেজ আর্টিস্ট, অ্যাভারেজ মানুষ, সুতরাং ওইগুলো আমি মেনটেন করতে পারিনি। তাই সেই ছবিগুলোর মধ্যে যদি আমাকে দেখতে না পায়, কিংবা আমার মতন যারা আছেন তাদের যদি দেখতে না পায়, তাহলে আলটিমেট তারা ওই প্রাক্তন হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে আমি প্রাক্তন অভিনেতা কিংবা আমি বাতিল অভিনেতা। রূপটা প্রথমত বদলের কখনো কোনো দিনও আমি ভাবনা চিন্তা করিনি, কারণ ওই রূপে আমার মা আমাকে সারা জীবন ভালোবাসা দিয়েছেন, আমার বাবা ভালোবাসা দিয়েছেন যতদিন ছিলেন। তাই সেক্ষেত্রে আমার অনেক মানুষজন আছেন, তারা ভালোবাসা দেন। সুতরাং সেই জায়গা থেকে রূপ পরিবর্তনের কথা কখনো ভাবিনি। অযোগ্যতা, অদক্ষতা, যাই বলো না কেন, আমি মেনে নিচ্ছি। আমি তো ওই যে বললাম অ্যাভারেজ আর্টিস্ট, অ্যাভারেজ মানুষ, সুতরাং ওইগুলো আমি মেনটেন করতে পারিনি। তার অভিনয় দক্ষতা নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার সাজে না, তবে এটুকুনি বলতে পারি, তার সামনে বসেই সে দারুণ ভালো অভিনেতা হওয়া সত্ত্বেও তাকে মূলত আমরা দেখতে পাই নয় কমেডি চরিত্রে, নয় চাকরের রোলে। আর এ থেকেই কোনো খারাপ লাগা, কোনো ভালো লাগা, কোনো মন্দ লাগা কিছুই কি আছে না, সবটাই তিনি জীবনের স্রোতের মতন বয়ে যেতে দিয়েছেন। জানবো অভিনেতা দেবাশিস গাঙ্গুলি আজকে আছেন টলি টাইমে। দাদা, তোমায় টলি টাইমে স্বাগত। যদি একটু প্রথম থেকে শুরু করা যাক, শুরুটা হয়েছিল কিভাবে? ওই তোমার হলো শুরু, আমার হলো সারা, তো শুরুর পাশাপাশি সারা আর কি। এবার শুরুটা হলো বলতে আমার ওইভাবে কিছু ভেবেচিন্তে শুরু হয়নি, আর সেটা শুরু হওয়ার কথাও নয়। কারণ প্রতিভার জায়গা থেকে কিংবা দক্ষতার জায়গা থেকে যেটা বলা হলো শুরুতে, সেটা একেবারেই আমি নই। আমি একজন নিজেকে অত্যন্ত অ্যাভারেজ অ্যাক্টর মানি, কারণ আমি তো দর্শকের জায়গা থেকে যখন আমি প্রচুর সিনেমা দেখেছি, এখনও দেখি, এবং থিয়েটার দেখেছি, এখনও দেখি। তো সুতরাং সেই জায়গা থেকে আমি দর্শকের জায়গা থেকে সে অসাধারণ প্রতিভা, অসাধারণ দক্ষতা, সেরকম আমি বারবার মঞ্চে প্রতিফলিত হতে দেখেছি। সুতরাং সেই জায়গা থেকে নিজেকে কখনোই ওখানে মনে করতে পারি না। বরঞ্চ আমি যখন নিজেকে পর্দায় দেখি, তখন দেখতে গিয়ে আমার খুব অস্বস্তি হয়। এটা আমি সেদিনকে একজনকে বলছিলাম, এক স্বনামধন্য অভিনেত্রীকে, এবং দেখতে গিয়ে আমার অস্বস্তি হয়, এবং আমি মনে করি সে জায়গাটা হলো না। কিংবা এই অত মানুষের, মানে মহান শিল্পীদের ভিড়ে যদি কখনো সুযোগ পেয়ে থাকি, তাহলে তাদের মাঝখানে সবসময় আমি ওই খুঁতটা, এবং সেটাই স্বাভাবিক, আমি দেখতে পাই, কিংবা আমার ভাল লাগে না নিজেকে, যার জন্য আমি কোনো ছবির প্রিমিয়ারেও যাই না। এই আমার সম্প্রতি হয়তো মানে রাজু মজুমদার পরিচালিত ফণীবাবু ভাইরাল মুক্তি পেয়েছিল, সে তারও প্রিমিয়ারে যায়নি। মানে এইটা যায়নি, এটার মধ্যে কোনো বলার কিছু বিষয় নয়, কিন্তু ওই একটা কোথাও কোনো সময় আটকে গেছি, এটা সত্যি কথা। কোথাও হয়তো কলকাতাতেও ছিলাম না। আবার কোনো সময় এটাও মনে হয়েছে যে অত সব মহান শিল্পীরা আছেন, তাদের মাঝখানে হ্যাঁ আমাকে দেখে কেউ যদি কিছু বলে, কিংবা সে বলাটাও স্বাভাবিক,
আমি নিজেকেই নিজে বেমানান লাগবে, হ্যাঁ, এর জন্য সেই ভয়ও যায়নি। এবং সেই জায়গাটা থেকে আবার অরণ্যের দিনরাত্রি করেছিলাম, সুমন মৈত্র পরিচালিত। সেখানে অনেক মহান শিল্পীরা ছিলেন। একমাত্র ওই ছবিটার ক্ষেত্রে আমি প্রিমিয়ারে যেতে পেরেছিলাম, তার কারণ হচ্ছে পরিচালক নিজে, সুমন মৈত্র একটা অত্যন্ত ভালো মানুষ, সে বিষয়ে পরে বলছি। কিন্তু সেই জায়গাটা থেকে না ওই শুরুটা ওরমভাবেই হয়েছে। আমি নিজের মতন করে ঘরে হয়তো অভিনয় নিয়ে ভাবতাম, মানে অভিনয় করা নিয়ে নয়, মানে যেগুলো দেখেছি সেগুলো ওরমভাবে বকবক করতাম নিজে, এবং এটা আমার খুব ভালো লাগতো। তো হঠাৎ আমার এক ছোটোবেলার এক বন্ধু আমার সামনেই থাকতো, অ্যাকচুয়ালি বান্ধবী। তো সে আমাকে বলল যে আমাকে এরকম একটি দল বলছে অভিনয়ের জন্য, আমার থিয়েটারের প্রতি অত আগ্রহ নেই, তুই তো বারবার অভিনয় নিয়ে বলিস, তুই করবি ওদের সাথে নাটক? তা আমি তখন বললাম যে হ্যাঁ। তারপর আমি একদিন উদ্যোগ নিয়ে ওকে বললাম, চল আমাকে নিয়ে যাবি বলেছিলিস। তো সেদিনকে আমি গেলাম। সেই দলটি ছিল লোককৃষ্টি এবং মানুষটি ছিল হচ্ছে শ্রদ্ধেয় শ্রী ফাল্গুনী চট্টোপাধ্যায়। তো ফাল্গুনীদা আমাকে প্রথম দেখে বলেছিল একটা কথা, সেটার এখন এখানে বলছি না। তো সেটা আমাকে একটা ভরসা দিয়েছিল, এবং সেই জায়গাটা থেকে আমি ওনাদের দলে অভিনয় করার পর আবার বেশ কয়েক বছর অভিনয় করার পর আবার মানে সরে গিয়েছিলাম। এবং তখন আমি দেখতাম যে সেই দলের কিছু সদস্য যাদের সঙ্গে দেখা হতো রাস্তায়, যারা আমার সিনিয়র ছিল এবং যোগ্যতার নিরিখে তারা তখন সেই দলে যথেষ্ট অ্যাপ্রোপ্রিয়েট, মানে যথেষ্ট ভালো জায়গায় ছিল, কিন্তু ফাল্গুনীদার একটা স্নেহের জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে আমার দক্ষতার ঊর্ধ্বে, যোগ্যতার ঊর্ধ্বে গিয়ে উনি ওনার নাটকে আমাকে সুযোগ দিয়েছেন। তা সুতরাং সেই জায়গাটায় হয়তো ওদের একটা কিছু মনে হতেই পারে যে তারা অনেক বেটার অ্যাক্টার, কেন তাদেরকে না নিয়ে আমায় নিচ্ছে, এরকম একটা ব্যাপার। সেটা অরাজনৈতিক নাটক হোক কিংবা খেলাঘরে একা আরও কিছু নাটক। তো সেখান থেকে তাদের সঙ্গে রাস্তায় দেখা হলে, কী ঘর সংসার করছিস, হয়ে গেল অভিনয়, এরমভাবে একটা ব্যঙ্গ বিদ্রুপ হতো। তারপরে ওই দলেরই একটি ছেলে আমাকে একদিন একটি জায়গায় নিয়ে গেল, দূরদর্শনে একটি ধারাবাহিক হতো বাংলার ডাকাত, এবং সেই সূত্রপাত আর কি। আমি বললাম হ্যাঁ, ডাকাতদের প্রয়োজন আছে। আর তখন আমি আরেকটু গাট্টা ছিলাম, এরকম একটা বেশ জাদ্রেল গোপ ছিল, ভুরুটা সম্প্রতি নানান কারণে একটু ছেটেছি, ভুরুটা আরও মোটা, বাজে বুদ্ধি হয়ে যায় ওর বিভৎসতায়। এটা বিভৎসতাই বলতো লোক এক সবাই। এবং যখন অভিনয় করতাম না, বাসে দেখেও হয় না যে ওই দেখ কিরম রে, এই কিবি, মানে এরম হতো। একটা সামনে হয়তো মেট্রোয় কোনো মহিলা দাঁড়িয়ে নিজের মনে হাসছে, হয়তো তার হাজব্যান্ড রয়েছে, তার দিকে তাকিয়ে আবার ইশারা করছে, দেখো কিরম ভুরু। এই ব্যাপারটা মানুষের একটা খুঁত পেলে মানুষ খুব এনজয় করে না, আমাদের মধ্যে সেই একটা বিভৎসতা আছে যে একটা খুঁত, একটা কিছু, ভালোটা কিছু মানুষ ওইভাবে মনে রাখে না, বলে না। খারাপটা বাবা মারাত্মক, যে কোনো দিক দিয়ে খারাপটাই হচ্ছে ওই ব্র্যাকেটে আর কি, সারা জীবন বয়ে বেড়াতে হবে একটা খারাপ, একটা কিছু। তো সেই জায়গা থেকেই শুরু হয়ে আমার শুরুটা ওইভাবেই শুরু, এবং তারপর শুরু বন্ধ, শুরু বন্ধ, শুরু বন্ধ, এইভাবে এখনো অবধি। কিন্তু এই যে তুমি কথাটা বললে যে রূপ নিয়ে কটাক্ষের শিকার, কখনো তোমার এটা খারাপ লাগেনি বা এটা মনে হয়নি যে এটার জন্যই তুমি কোথাও না কোথাও স্টেরিওটাইপ হয়ে যাচ্ছ, নাকি এটাকে ইউএসপি করে এগিয়ে গেছো? হ্যাঁ, মানে 100বার সেটা তো মনে হয়েছে, এখনও হয়। কিন্তু ঘটনা হচ্ছে যে রূপটার প্রথমত বদলের কখনো কোনো দিনও আমি ভাবনা চিন্তা করিনি, কারণ ওই রূপে আমার মা আমাকে সারা জীবন ভালোবাসা দিয়েছেন, আমার বাবা ভালোবাসা দিয়েছেন যতদিন ছিলেন। তাই সেক্ষেত্রে আমার অনেক মানুষজন আছেন, তারা ভালোবাসা দেন। সুতরাং সেই জায়গা থেকে রূপ পরিবর্তনের কথা কখনো ভাবিনি। এইবার ওই রূপেই আমার ক্যামেরার সামনে আসা, তখন ডিরেক্টর জিজ্ঞাসা করতো, গোপটা অরিজিনাল, ভুরুটা নিজের, এরকম জিজ্ঞাসা করতো আর কি। এবং তারপরে দেখলাম এই গোপ ভুরুকে কেন্দ্র করেই হয়তো আমার কথা ভাবা হয়, এবং আমাকে অনেকে বলতো জোড়া ভুরু, ও দেবাশিস জোড়া ভুরু। আমি বললাম না, জোড়া ভুরু নয় তো আমার, হ্যাঁ, ভুরু কোনো দিনই জোড়া ছিল না আমার। তখন বললো যে মানে আমি জোড়া নই, জোড়ার বাইরে। তখন বলছে যে না ও আচ্ছা, না না ওই মোটা ভুরু ওরম তো, আচ্ছা হ্যাঁ। তারপরে বামফ্রন্টের একজন চেয়ারম্যান ছিলেন না, শৈলেন দাশগুপ্ত, তারপরে রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন ব্রেজনেভ, ভারতবর্ষে এসেছিলেন,
তাদেরও খুব মোটা ভুরু ছিল। তো ওই মানুষগুলোর সঙ্গে আমার তখন তুলনা হতো আর কি। মানে এমন হয়েছে রাস্তায় গেছি, একজন মানুষ আমাকে খুব দেখছে, হ্যাঁ, এরকম দেখে নিজেই আর কি রিয়াকশান দিচ্ছে। মানে সামনে থাকলে কেউ হয়তো ভাববে যে মারবে নাকি, হ্যাঁ। তারপরে অটোতে আবার আমি বাগবাজারে সে নাটক করতে যাচ্ছি, তারপরে গিরিশ মঞ্চে, তো আমার মুখটা দেখলো, আবার এরকম করছে। তারপরে যখন নেমেছি, অটো ভাড়াটা দিয়েছি, অটোটা স্টার্ট হয়েছে, উনি মুখটা বেরিয়ে, মানে যেন অটো তো চলে যাবে, এবার আমি পেছনে ধাওয়া করলেও কিছু হবে না, আমার দিকে মুখটা বার করে বলল শৈলেন দাশগুপ্ত বলে বেরিয়ে গেল। বামফ্রন্টের চেয়ারম্যান শৈলেন দাশগুপ্ত একটা বিশাল বড় মোটা মানে ভুরু ছিল আর কি। মানে তখন যেহেতু তাকে টিভিতে দেখা যেত, আর আমার তখন সবে শুরু অভিনয়ের ক্ষেত্রে। তো এইগুলো আমার আমি মজা পেয়েছি, আমি কিন্তু এটা শুনে খুব হেসেছি। আবার এসে যাদের সঙ্গে নাটক করছি তাদেরকে এসে আবার বলছি যে আমাকে এরকম বললো, এই আর কি। কিন্তু সেটা পরিবর্তনের কথা ভাবিনি। আর একরকম চরিত্রের ক্ষেত্রে এটা আমার যবে থেকে মনে হয়েছে তবে থেকেই কিন্তু আমি প্রত্যাখ্যান করেছি। আমাকে একজন সিনিয়র অভিনেতা বলেছিলেন যে তোর কাছে যদি 3টে সুযোগ আসে, 3টে সুযোগই যদি একরকম হয় তাহলে তুই না করতে শেখ। তোকে না করাটা তোর কাজের সংখ্যা কমিয়ে দেবে হয়তো, কিন্তু মানুষ ভাববে যে তুইও না করতে পারিস, এই জায়গাটাও তোর তৈরি হবে। এবং সেই সিনিয়র অভিনেতার কথা সেই মুহূর্তে আমি শুনেছি। পরবর্তীকালে আমার অত তো সহজ নয়, পালন করতে সময় লেগেছে, কিন্তু আমি না করতে শুরু করেছি। এখন তো কোনো বিষয় না, এখন জেনে গেছি, নিজেই নিজের নামের পাশে ফুল স্টপ দিয়ে দিয়েছি, অতএব এখন আর না হ্যাঁটা ওইভাবে আমায় ভাবায়ও না। কোনো কাজ, একটা সময় ছিল কোনো কাজ চলে গেলে হু হু করে কাঁদতাম, কাজটা করতে পারলাম না। যখন বীরেশ চট্টোপাধ্যায়ের সাতিহারা ছবির শুটিং আজ হচ্ছে কাল হচ্ছে পরশু হচ্ছে করে যখন আলটিমেট ক্যান্সেল হচ্ছে দিনের পর দিন, তখন হাউ হাউ করে কাঁদতাম যে আমি আলটিমেট ছবিটা করতে পারবো না, এর জন্য এরকম হচ্ছে। কারণ তখন জিতের একটা মারাত্মক মার্কেট এখনও আছে, এবং সেই জন্য জিত সঙ্গে প্রথম ছবি করতে যাচ্ছি, অথচ আমি করতে পারছি না, শুটিং হচ্ছে না, যখনই আমাদের মানে ডেট দিচ্ছে ক্যান্সেল হচ্ছে। তো সেটা তখন হতো, এখন আর এই ধরনের কিছু মনে হয় না। এখন নিজেই বললাম যে ফুল স্টপ দিয়ে দিয়েছি, আমার কোনো আক্ষেপ নেই, কোনো অভিযোগ নেই, কোনো রকম কোনো ভাবনা চিন্তা নেই। যেটুকু আছে নিজের কাছে আছে, নিজের অন্তরে আছে, সেটা কখনো প্রকাশ করি না। এখানে যে বলছি তাহলে কি প্রকাশ করছি না? প্রকাশ করছি না, আমি শুধু বর্ণনা করছি। আমি শুধু বলছি যে আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো অভিযোগ নেই। কারণ আমি একটা জিনিস মানি, স্বীকার করি যে এই ইন্ডাস্ট্রিতে প্রচুর অসাধারণ অভিনেতা এক সময় ছিলেন, এখনও আছেন। আমরা তাদের অভিনয় দেখি, আমি দর্শক হয়ে দেখি। তো সুতরাং তাদের অভিনয় দেখে তো আমি এনজয় করি, আমি তো আনন্দ পাই, আমার তো ভালো লাগে। তবে কখনো তোমার এটা মনে হয়নি দাদা যে তুমি সবসময় স্টারেদের নেপথ্যে থেকে গেলে? মানে একটা সিনেমায় সবসময় বেশিরভাগ জায়গায়, যদি আমি এবং আমার সমবয়সী অনেকের কথা বললেই তারা তুমি বলতেই কমেডি ক্যারেক্টার, তুমি বলতেই চাকরের রোল, কেন মানে সিরিয়াস ক্যারেক্টারও তো তোমাকে দিয়ে দেখা যেতে পারতো, এবং সেটা অনেক সিনেমার ক্ষেত্রেই তো সেটা হতে পারতো। এই সুমন মৈত্র, সেদিনকে সুমনদার সঙ্গে কথা হচ্ছিল, সুমনদা বললেন যে এখন বিভিন্ন সমস্যা আছে না, ওই ছবি রিলিজের ক্ষেত্রে যে একটা অর্থনৈতিক সমস্যা। বললো দেখো ছবিটা তো কষ্ট করে তৈরি করেছি, এবার রিলিজের জন্য উনি অনেক কথা আমার সঙ্গে শেয়ার করেন, একটা অত্যন্ত বন্ধু মানুষ। বললো দেখো এত কষ্ট করে ছবিটা তৈরি করেছি, কিন্তু রিলিজের জন্য এই টাকাটা বলছি, এটা আমি এখনও অ্যারেঞ্জ করে উঠতে পারিনি, যতক্ষণ না অ্যারেঞ্জ করতে পারছি। আবার আমার একজন প্রডিউসার, তাকে যদি বলি, সে বলবে তুমি যে টাকাটা বলছো তার 1%ও কি তুমি আমায় ফেরত দিতে পারবে হলে চালিয়ে? কারণ ছবি ভালো কি মন্দের ওপর দর্শক যাচ্ছে না, কিন্তু এখন ছবি ভালো যদি হয়ে যায় তো ভালো, মানুষ দেখে, মানে শহরের দর্শকের কথা বলছি, অন্তত দেখে। কিন্তু আগে যেটা ছিল না, বাংলা সিনেমা শহরেও যেমন দেখছে, গ্রাম বাংলায়ও দেখছে, মফস্বলেও দেখছে। এবং কমার্শিয়াল বাংলা ছবিটা, আমরা বাংলা ছবির ধারা যদি পরিবর্তন হয়েছে বলে গর্ববোধ করি, তাহলে বাংলা সিনেমার ধারার পরিবর্তনের সাথে সাথে কমার্শিয়াল ধারাটাও শেষ হয়ে গেছে। এবং মফস্বল গ্রাম বাংলায় পোস্টার আমি দেখেছি, তখন ওয়ান অ্যাক্ট ড্রামা একটি দলের সঙ্গে করতাম বিভিন্ন জায়গায়, এবং করতে গিয়ে দেখতাম যে স্বপন সাহা প্রসেনজিৎ জুটির আরও একটি সুপারহিট বাংলা সিনেমা, এবং সেটার পোস্টারের উপরে লেখা আছে 8ম সপ্তাহ, 9ম সপ্তাহ, 10ম সপ্তাহ। মানুষ কিন্তু ছবিগুলো দেখতো। গ্রহণযোগ্যতার একটা বিশেষ ব্যাপার। অঞ্জন চৌধুরীর ছোটো বউ, মেজ বউ, বড় বউ নিয়ে যদি আমরা সমালোচনা করি, কারণ যেটা করা হয়
সেটা নিয়ে যদি করতে যাই তাহলে আমাদের এইটাও ভাবতে হবে যে ছোটো বউ, মেজো বউ, বড়ো বউ কিন্তু সাংসারিক উপাখ্যান, সাংসারিক চেনা চরিত্র, যেটা এখন মেগা সিরিয়ালের গল্প, সেইগুলোকে বলেই কিন্তু মানুষকে হলে টেনে এনেছে এবং সেটার হাউসফুল গেছে দিনের পর দিন। এটা আমি বলছি না, এটা মহান স্রষ্টা শ্রদ্ধেয় সত্যজিৎ রায় বলে গেছেন। সত্যজিৎ রায়কে যখন প্রশ্ন করেছিলেন সাংবাদিক যে অঞ্জনবাবু ছোটো বউ, মেজো বউ, বড়ো বউ করছেন এরকম, সত্যজিৎ রায় বলেছিলেন যে উনি তো আরেকটা কাজও করছেন, হলের বাইরে একটা বোর্ড থাকে যাতে লেখা থাকে হাউসফুল ম্যাটিন ইভিনিং নাইট, সুতরাং প্রডিউসার পয়সাটা পাচ্ছে। এই যে প্রডিউসারের এখন একটা সংশয় যে আমি পয়সাটা পাবো কী করে, পয়সাটা আমাকে কে দেবে। আমরা অনেক কিছু নিয়ম হয়তো দিয়ে দিচ্ছি, নিয়ম হয়তো প্রতিপালন করতে বলছি, কিন্তু এইটা কিন্তু আমরা বলছি না যে বাংলা ছবির মার্কেটিংটা, বাংলা ছবির ব্যবসাটা আমরা কি দিতে পারছি না, আমরা সেই জায়গাটা বাংলা ছবিকে নিতে পারছি। কেন মানুষ বাংলা সিনেমা দেখা থেকে, ছবি থেকে দেখা থেকে সরে গেলেন? বাংলার মানুষ তো হিন্দি সিনেমা দেখে, যদি হিন্দি সিনেমা নাই দেখতো তাহলে তথাকথিত ফর্মুলা মাফিক একটি মশলা মার্কা হিন্দি ছবি, যেটা আজ থেকে হয়তো 100 বছর আগের ঘটনা, শুধুমাত্র একটি মানুষের উপস্থিতিতে ভোর 5টার শো হাউসফুল হতো না, সেটা হচ্ছে পাঠান। যেহেতু শাহরুখ খান 2 বছর পর্দায় অনুপস্থিত ছিলেন, তাই তার ফিরে আসাটা পাঠানকে ভোর 5টার শো হাউসফুল করিয়েছে। তাহলে সেই জায়গাটাও কি আমাদের আছে? সেই জায়গাটাও আমরা তাহলে হারিয়েছি। ছিল কিন্তু এই স্টার যে কথাটা বললেন, যে স্টারের আড়ালে, এই স্টারের, এই ধরনের স্টারের আড়ালে থেকে যাওয়াটাও কিন্তু অনেক সময় মানুষকে পরিচিতি দেয়, মানুষকে ভালোবাসা দেয়। আমাকে যদি আজকে কেউ কোনো মাচা অনুষ্ঠান, আমি যেগুলো করি, আগে আরও করতাম, সেগুলিতে যে ডাক পাই আমার অবাক লাগে যে আমার থেকে তো অনেক বেশি কাজ, অনেক বেশি রেগুলার যারা, তাদের দেখা যায়। তাহলে আমার কথা মনে পড়লো, আমি অনেক সময় মজা করে মঞ্চে বলেও ফেলি, কিন্তু আমাকে হয়তো তখন ওই তাদের সঙ্গে যে ছবিগুলোতে অভিনয় করেছি সেই গানগুলো গাইতে হয়, এবং সেগুলো আমি গাই। 100% লাভ বলুন, সাথীহারা বলুন, প্রেমের কাহিনী বলুন, কারণ ছবিগুলো তখন হিট হয়েছিল, সুপার হিট হয়েছিল। সেখানে ঘটনাচক্রে আমি ছিলাম এবং ওই অন্তরাল, ওই পাশে দাঁড়িয়েছিলাম, কিংবা একটা চরিত্রে ছিলাম, চাকরের চরিত্রে ছিলাম। মানুষ সেটা দেখে মানুষ এখনও মনে রেখেছে। এইটা হচ্ছে সেই সময়কার, কিংবা যারা এই ধরনের কমার্শিয়াল ছবির সাফল্য, মানে সফলতা দিতে পেরেছে বাংলা চলচ্চিত্র জগৎকে, সেটাও কুর্নিশ জানানো উচিত। যেটা আমার মনে হয় এখন একটু অভাব আছে শহরে, যে ছবিগুলো সেইভাবে চলেও বা মাল্টিপ্লেক্সে, সেটা কি আলটিমেট গ্রাম বাংলার মানুষদের কাছে কিংবা মফস্বলের মানুষদের কাছে ওই গ্রহণযোগ্যতা পায়? তারা কিন্তু সেই চ্যানেলেই দেখে হয়তো বা ছবিগুলো, কিন্তু প্রথম রিলিজ হলেই কি পায়? কারণ আমি পাটালিগঞ্জের পুতুল খেলা বলে একটি ছবি করেছিলাম, তাতে আমি দেখেছিলাম একটা অত্যন্ত ভালো ছবি, মিরাক্কেলের ইমন চক্রবর্তীর স্ক্রিপ্ট, মিরাক্কেলের শুভঙ্কর রায়, শুভঙ্কর দার ডিরেকশন, তাতে আমি একটা চরিত্র সুযোগ পেয়েছিলাম। এবং মানে শ্রদ্ধেয় শ্রী পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয় শ্রী রজতাভ দত্ত থেকে শুরু করে এরকম বিশিষ্ট প্রচুর মানুষজন, শ্রদ্ধেয় শ্রী দীপঙ্কর দে, তো আমি দেখেছি তারা বলছো তাই ছবি রিলিজ হবে, ও আচ্ছা, তো আপনি করেছেন কিংবা তুমি আছো দাদা, আচ্ছা ঠিক আছে দেখবো, ও তাহলে তো ভালো হবে। কিন্তু আলটিমেট তারা এই ছবিটা কবে কোথায় কী হলো সেটা ইমনের সাথে আমি অনেক সময় শেয়ার করি, দুঃখ প্রকাশ করি যে ছবিটাকে ওইভাবে কেন সিঙ্গেল স্ক্রিন যে কটা বেঁচে আছে, ডায়নোসরাস তো ওরকম বিলুপ্ত প্রায়, তো সেই হলগুলোতে রিলিজ করালো না কেন, হলো না কেন, জানা নেই। তো এরকম প্রচুর ভালো ছবি, এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে যে ভালো ছবি হওয়া সত্ত্বেও, মানে যেসব শিল্পীর নাম করলাম বুঝতেই পাচ্ছেন, তারা তো বুঝতেই পারছো, তারা তো আর ওই ধরনের যে কোনো ছবিতে কাজ করবে না, এবং সেরকম একটা বুদ্ধিমত্তা, একটা চমৎকার কমেডি, একটা স্ক্রিপ্ট, এবং ইমনের সাংঘাতিক বলিষ্ঠ লেখা। কিন্তু যেটা ঘটনা যে ওই ছবিগুলো যে মানে কোনো চ্যানেলে বিক্রি হবে তাও নয়, হচ্ছে না। আমি ফেলু বক্সি বলে একটা ছবিতে অভিনয় করেছিলাম, সোহম ছিলেন আর আমাদের মধুমিতা ছিলেন, তো সোহম মধুমিতার সাথেই আমার সিন ছিল। তো সেই ছবিটাও তো আমি দেখি না কোথাও কোনো চ্যানেলে, এবং ঘটনাচক্রে এটা হয়তো হচ্ছেও। আমি যে ছবিগুলো করলাম, এই যেগুলো রিলিজ হলো, এই পাটালিগঞ্জের পুতুল খেলা কি ফেলুবক, সেগুলো কোনো চ্যানেলেও আসেনি, কারণ অনেক মানুষ কিন্তু চ্যানেলে ওই 100% লাভ দেখে বলেছে আর কি। সেইটাও না একটা আমাদের বর্তমানে মানুষের কাছে পৌঁছনো। টিপিক্যাল কিছু হাউস আছেন যারা ভালো ছবি করে, সেই ছবিতে দর্শক হয়ে আমিও দেখি, দর্শকের জায়গা থেকে
সেই হাউসগুলোর একটা ফিক্সড দর্শক আছেন যারা সেই হাউসের নাম শুনে, সেই পরিচালকের নাম শুনে হলে গিয়ে ছবি দেখে, ভালো ছবি করেছেন দেখেই দেখে। তাই সেই ছবিগুলোর মধ্যে যদি আমাকে দেখতে না পায়, কিংবা আমার মতন যারা আছেন তাদের যদি দেখতে না পায়, তাহলে আলটিমেট তারা ওই প্রাক্তন হয়ে যায় আর কি। তো সেক্ষেত্রে আমি প্রাক্তন অভিনেতা কিংবা আমি বাতিল অভিনেতা। আবার এই যে ছবিগুলোর কথা বললে তখন কেউ কেউ বলে, ও হ্যাঁ হ্যাঁ দেখেছিলাম তো পোস্টার, কি দেখেছিলাম তো, ছবিটা দেখেনি। কিন্তু পোস্টারে বা কতগুলো জায়গায় তুমি থাকো, সেটাও তো একটা পোস্টারে থাকি না, তো পোস্টারে থাকি না একেবারেই। আমার প্রথম, আর পোস্টারে থাকি না বলতে সেটা নিয়ে কোনো আফসোস নেই। বম্বেতে কটা পোস্টারে কজন অভিনেতা থাকে, তাই না, হিন্দি ছবিতে, সেখানে কোনো এতদিন ধরে কাজ করার পরেও তোমার ইন্টারভিউ হাতে গুনে খুব কম, মানে খুবই কম, বা তোমাকে কোনো পার্টিতে দেখা যায় না, কোনো গ্যাদারিংয়ে দেখা যায় না। শুধুমাত্র সেটাও নয়, এই যে তুমি বললে হাতে গোনা কয়েকটা বড় বড় প্রোডাকশন হাউস আছে তাদের ছবিতে, সেই ছবিগুলোতে তোমাকে দেখা যায় না, এবং সেই সমস্ত তারা জানি না, তারা জানবেও বা কেন, আমি হয়তো সেরকম কিছু করে উঠতে পারিনি, সেটা আমার ফল্ট, তাই তারা জানে না। এবার একটা জিনিস আছে যেটা আমাকে একজন, তার নামটা করব না, তিনি রাজনৈতিক মানে দলের সঙ্গেও যুক্ত ছিলেন কিংবা এখনও আছেন, একটা পদেও ছিলেন, খুব ভালো মানুষ তিনি। তা আমার মানে কিছু এরকম শিল্পীরা আছেন না, যাদের সঙ্গে দেখা হলে যারা যখন কথা বলে ওইভাবে আন্তরিকভাবে, বিশেষ করে আমার সাথে, আমার তো ওইটাই পাওনা জীবনে। তো সেই একজন মানুষ, তিনিও আমায় বলেছিলেন যে, হ্যাঁ রে, তোকে কে কাজ দেবে রে, তুই এরকম কে কাজ দেবে তোকে, জানিস হাউসে গিয়ে যোগাযোগ করতে হয়, চ্যানেলে গিয়ে যোগাযোগ করতে হয়, তুই কী ভাবিস সবাইকে ডেকে ডেকে কাজ দেয়, এগুলো করতে হয়, এগুলো যেতে হয়, একটু যাবি, গিয়ে বলবি। এবার না ওই জায়গাটা আমার খুব দুর্বলতম জায়গা জীবনের, ওই যাওয়াটা। হ্যাঁ, ওই যেতে আর পারি না। যদি ভাবিও, বা এই যদি কেউ ডাকেও না, কেউ পরিচিত একটু হাউসে আসবে, একটা এরকম মেয়ে রয়েছে, আমি কি একটা জায়গায় গিয়েছিলাম, বলে একটা অডিশনের মতো, বললাম অডিশনে আমি ভীষণ ভয় পাই, নার্ভাস হয়ে যাই, খুব খারাপ হবে। বললো না, আগে থেকে এসব বলছো কেন, একটু এসো। তা খবর পেয়েও যে আমি অনেক সময় যেতে পারি কিংবা যাই তা কিন্তু নয়, সেটাও আমাকে পিছিয়ে দিয়েছে। এবং সেটাও কিন্তু আমাকে যারা জানেন, ইন্ডাস্ট্রির গুটি কয়েক মানুষজন, তারা কিন্তু আমাকে বলে যে তুমি পারোনি, মানে নিজে পারোনি ওই জায়গাটাকে ক্যারি করতে, ওই জায়গাটাকে ধরে রাখতে। একজন সুপারস্টারের সঙ্গে যখন ছবিতে পাঠ করেছিলাম, সেই সুপারস্টার যখন আমাকে এই ভালোবাসাটা দিয়েছিল, এবং আমি শুটিংয়ে গেলে, এই তোমাকে ডাকছি, তুমি কানে শুনতে পাচ্ছ না, আমার ঘরে এসে বসবে, তো এই কথাটা যখন সে বলে, সেই ভালোবাসার জায়গা থেকে বলে। আবার যখন একটা কমেডি শোয়ে সে জাজ হিসেবে ছিল, আমি কথা বলছি না, আমার এগুলো হয়তো তখন একটা দোষ ছিল কিংবা হয়তো মাইনাস পয়েন্ট, আমি বলবো না, দেখি উনি বলেন কি না, তখন হাতে কাজ ছিল আর কি। তো এবার ওনার যে অ্যাসিস্ট্যান্ট, সে আমার সঙ্গে কথা বলছি, ইতিমধ্যে উনি এসে, সেই হিরো এসে দাঁড়িয়েছেন, এবং তখন ওই অ্যাসিস্ট্যান্ট যে সে বলছে যে, এটা গল্প কথাও কেউ ভাবতে পারে, যা হোক, তো আমি বলছি। এইবার সে তখন বলছে যে, চিনতে পারছো, ভোলাদা ক্যারেক্টারের নাম করে। তখন বলছে, হ্যাঁ আমি চিনতে পারছি, ও চিনতে পারছে না। তো আবার অন্য একটা সিনেমার প্রিমিয়ারে গেছি, যদিও সেটা রাত হয়ে যাবে, মেট্রো ধরে বাড়ি ফিরতে হবে দেখে আমি আমার পোর্শনই দেখতে পারিনি, ওই শুরু হয়েছে বেরিয়ে এসেছি, যেহেতু মেট্রো করে বাড়ি ফিরবো। তো এবার তাতে উনি গেছেন এবং আমাকে, কী গো কেমন আছো, তা ওই জায়গাগুলো আমি ধরতে পারিনি। মানে এই যে যেটা পরে আমাকে বলেছে যে, তোকে কে কাজ দেবে রে, তোকে কে ডাকবে রে, এগুলো নিজের বজায় রাখতে হয়, বজায় তো আমি রাখতে পারিনি। এই সম্পর্কটা একদমই ব্যর্থতা, সেটা আমার দোষ, সেটা আমার ব্যর্থতা। আমি কিন্তু তার সঙ্গে কখনো খারাপ ব্যবহার করিনি, কিন্তু আমি নিজে কখনো আগ বাড়িয়ে তার ফোন নাম্বার নিয়ে নিই, তার সঙ্গে যোগাযোগ করিনি। আমি একজন হিরোর কাছে ফোন নাম্বার চেয়েছিলাম দার্জিলিংয়ে, নর্থ বেঙ্গলে, মানে নর্থ বেঙ্গল তো বটেই, মানে দার্জিলিংয়ের কোন জায়গাটা সেটা বলছি, মানে পাহাড়ের ওপরে একটা জায়গায় শুটিং হচ্ছিল, এবং সেও আমাকে দেখে, ও তুমি এসছো, তারপরে আমি বললাম, একটু আমাকে কী মনে হলো, আমি ফোন নাম্বারটা পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে তো, আমার হোটেলে এসো, হ্যাঁ এখানেই দেবো না, আমি বললাম না ঠিক আছে। তো আমি আর হোটেলে যাইনি। তো সেই জায়গাগুলো হয়েছে। এবার তার ফোন নাম্বার পেলে কি আমার কপাল খুলে যেত, তা নয়, কিন্তু একটা মিনিমাম সৌজন্যবোধ, ভদ্রতাবোধ, এটা আমার তরফেও থাকা উচিত। তার সঙ্গে কাজ করেছি, একটু জানানো, সেই জায়গাগুলো আমার ব্যর্থতা, আমার
মানে কি বলবো, অযোগ্যতা, অদক্ষতা যাই বলো না কেন, আমি মেনে নিচ্ছি। আমি তো ওই যে বললাম অ্যাভারেজ আর্টিস্ট, অ্যাভারেজ মানুষ, সুতরাং ওইগুলো আমি মেনটেন করতে পারিনি। স্থান পরিবর্তন করতে বাধ্য হলাম, কারণ ওখানে প্রচণ্ড গরমের জন্য দাদা বললে এখানেই চলে আসতে হবে। তো দাদা, যেখানে কথাটা আমরা শেষ করেছিলাম ওই ঘরে, যে তাহলে তুমি অনেক কিছু পেয়েছো, এই ইন্ডাস্ট্রি তোমাকে ভরিয়ে দিয়েছে, তারপরেও খুব ব্যক্তিগত জায়গা থেকে যে জিনিসটা, যে প্রশ্নটা করবো সেটা তোমায় একটু কষ্ট দিতে পারে, তা হলো তারপরে দাঁড়িয়েও আজ দমদমের এই 2 কামরার ফ্ল্যাটেই তুমি আছো, সেটা কি খুব ভালোবেসেই এবং ভালোবাসার ঠিকানা হিসেবেই, নাকি এরও পেছনে কোনো একটা খারাপ লাগা, কোনো একটা অসহায়তা আছে? সবসময় কথাতেই উত্তর হবে, আমি তাহলে এটা বলি, কি উপহার সাজিয়ে দেব, টাং টাটাং টাং টারাডাডাডান, গান আছে তাই শুনিয়ে যাব, ডানা টাটাডাডাডান, অনন্ত আমারে গান, দুরন্ত আমারে প্রাণ, এই তো উপহার। যেটুকু পেয়েছি সেটা হয়তো আমার যোগ্যতার নিরিখে পেয়েছি, এবার পাওয়া না পাওয়া, চাওয়া পাওয়ার এরকম তো থাকেই ব্যাখ্যা, পরিসংখ্যান, যে যার মতন সেটা বর্ণনা করবে, যে যার মতন গ্রহণ করবে, তাই না? সেটাকে নিয়ে বলার কিছু রাখে না, কারণ আমার মনে হয় যে দুঃখটা নিজের কাছেই রেখে দেওয়া উচিত। আমি অনেক সময় দেখি অনেকেই দুঃখ প্রকাশ করেন, যন্ত্রণা প্রকাশ করেন বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে, বিভিন্ন সাক্ষাৎকারের মধ্যে দিয়ে। তাদের দুঃখ যন্ত্রণাকে আমি যথেষ্ট মানে অনুভব করি, আমি সমর্থনও করি মানবিক জায়গা থেকে, যে একটা মানুষ হয়তো সেই যন্ত্রণার জায়গা থেকে আজকে তিনি বলতে বাধ্য হচ্ছেন। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে না, আমি ওভাবে বলতে পারি না, আমার কি দরকার ওভাবে বলার। কারণ দেখো, আমার অভিনয়ের মধ্যে তো আমি নিজে মনে করি সেভাবে কোনো বৈশিষ্ট্য নেই, কোনো বিশেষত্ব নেই। আমি যে অভিনয়টা করেছি সেটা যে কেউ করে দিতে পারে, যে কেউ করে দিতে পারতো। আমি না করলে রাম করতো, রাম না করলে শ্যাম করতো, বা রামের নাম এখন সবসময় ভাবে নেওয়া যায় না, যা হোক। তো শ্যাম না করলে যদু করতো, যদু না করলে মধু করতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে তাই আমাকেই নিতে হবে, কিংবা আমি কেন পেলাম না, কিংবা আমি কেন করলাম না, সো হোয়াট, আমি করিনি তো কী যায় আসে, যে কেউ করবে সেটা হয়তো অনেক বেটার কিছু করবে। এই যদি ভাবনাটা নিজের কাছে থাকে, তাহলে আক্ষেপটা নিজের কাছেই রেখে দেওয়া ভালো, এটা আমি বিশ্বাস করি, বিশ্বাস তথ্য। ওইভাবে দিলকে আরমান আসুও মে বেহে গায়ে, সলমা গার গান। তো যা হোক, তো তখন হিট করেছিল খুব নিকাহ। তো সেই জায়গা থেকে ওইভাবে বলে কোনো লাভ নেই, মানে ওইভাবে দুঃখ প্রকাশ করে কোনো লাভ নেই। কিন্তু তুমি তো অনেক বড় বড় স্টারদের সঙ্গে অভিনয় করেছো, সেই স্টারেরাই অনেকে আজকে প্রোডাকশন হাউস খুলেছে, তুমি তাদের সিনেমাতেও তোমাকে দেখা যায় না। হ্যাঁ, একদমই ঠিক। আমি জিতের প্রোডাকশনের লাস্ট ছবি করেছিলাম সুলতান, সে আজ অনেক বছর হয়ে গেল, বেশ কয়েক বছর হয়ে গেল। সুলতান একটা চরিত্র ছিল, চরিত্রটা কিন্তু ভালো লেগেছিল মানুষের। আর ওই চরিত্রটার জন্য কিন্তু রাজাচন্দ্র দা, মানে ডিরেক্টর যিনি, রাজাচন্দ্র, উনি আমাকে নির্বাচন করেছিলেন। আর অনেকেরই আপত্তি ছিল, কারণ অরিজিনাল সাউথের ছবিটাতে ওই ক্যারেক্টারটা যিনি করেছিলেন তিনি টাকমাথা ছিলেন, তো একটু রোগা পাতলা চেহারা ছিল, আমি একটু গোলগাপ্পা, মানে তখন আরেকটু ছিলাম। তারপরে ওই আমার একটা তখন মোটা গোঁফ, হ্যাঁ। তো এইবার সেটা জিদ্দাও বোধহয় অনশটে বলেছিল যে দেবাশিসকে চুলটা কাটতে বলনি, মানে ন্যাড়া হতে বলনি। তো রাজাদা বললেন না, ও তো সিরিয়াল করে, ওর সিরিয়ালের কন্টিনিউটি আছে। তো সেটা সত্ত্বেও রাজাদা চেয়েছিলেন আমি কাজটা করি, এবং ওই কথার স্টাইলাইজেশন, ওই কীভাবে বলা হবে রাজাদার সঙ্গে আলোচনা করেই করা হয়েছে। ওটা কিন্তু মানুষ, মানে এখনও ফাংশনে গেলে যখন মানুষ বলে তালি তালি, মানে কালিটাকে ত করে বলতাম, যেটা সাথীহারাতেও তার আগে করেছিলাম। তো সেখান থেকে ওর ভালো লেগেছিল, সেটা তখন শুনেও ছিলাম মানুষের। কিন্তু এবং পুরো একটা কালো অদ্ভুত মেকআপ ছিল, আমার জীবনে প্রথম অতক্ষণ মেকআপ টেবিলে আমাকে বসতে হয়েছিল, কারণ পুরোটা রঙটা চেঞ্জ করার জন্য। তো তারপরে না দেখো, জিদ্দার ভাই গোপাল দা যিনি, তিনি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেন, দেখা হলে কথা বলেন, কিন্তু কোনো কারণে ডাক পাই না, কিংবা ডাকে না। আমি এইটা না কোনো ইন্টারভিউতে বলি না, কখনো বলি না ডাক পাই না, ডাকে না। নিশ্চয়ই তারা মনে করেন যে আমার থেকে অনেক যোগ্য যারা রয়েছেন তাদেরই ডাকবেন, তাই ডাকেন। তবে শেষ একটা প্রশ্ন না করলেই নয়, কখনো মনে হয়েছে তুমি রাজনীতির শিকার এক, আর কোনো এমন রিজেকশন যেটা তোমায় সব থেকে বেশি হার্ট করেছে? হয়েছি, হয়নি তা নয়, এবং সেটা বোধহয় ডেট দিয়েও
পরে বা এটা অনেক অনেক শিল্পীর ক্ষেত্রেই হয়েছে, তারাও অনেক সময় বর্ণনা করে, শুনেছি বিভিন্ন সাক্ষাৎকারে, সেগুলো শুনে তখন দুঃখটা, না ওনাদের ক্ষেত্রে যদি হয়ে থাকে আমার ক্ষেত্রে তো হয়েছে, ঠিক আছে। তবে এমন হয়েছে কোনো পরিচালক হয়তো আমাকে নিয়েছেন, কাজটা করিয়েছেন এবং নিয়েছেন, আমাকে বলল যে ওকে এত করে বললাম, কোনো একজন শিল্পীর নাম করলেন, এত করে বললাম, আমাকে ডেট দিয়ে তারপরে করেছে, অন্য জায়গায় কাজ করছে, তুমি এটা একটু করে দাও তো ভাই, তারপরে তো আমার ছবি হবেই, আরও তো কাজ আসছে, তখন বড় ব্যানারের ছবি, বড় প্রডিউসার, তখন তোমাকে আবার আমি রাখছি। কিন্তু ঘটনা হচ্ছে যে সেই কাজটা করেছি, এবং সেটা নয় যে কাজটা করতে গিয়ে সে কোথাও বলেছে যে হচ্ছে না, যদি বলতো তাহলে আমি জানতাম যে তার পছন্দ হয়নি, সে আমাকে জড়িয়ে ধরছে, হ্যাঁ, কী ভালো এইসব বলছে। তো পরবর্তীকালে যখন আলটিমেট বড় ব্যানার বড় প্রডিউসারের কাজটি করেছে, তাকেই আবার ডেকেছেন। তো সুতরাং যার কথা তিনি সমালোচনা করেছিলেন, বলেছিলেন, তাকেই আবার ডেকেছেন, তাকে নিয়ে কাজটি করেছেন। সুতরাং তার সাথে পরে দেখা হয়েছে, আমি তাকে জিজ্ঞাসা করিনি, কই আমাকে তো নিলেন না, বলেছিলেন নেবেন, হ্যাঁ অন্য কোনো চরিত্রও নিতে পারতেন, হ্যাঁ ঠিক আছে। বেশ, এই চাওয়া পাওয়ার হিসেব নিয়ে আজকের আড্ডা আপাতত এখানেই শেষ করতে হবে, কারণ জানি একটা তারা আছে। থ্যাংক ইউ দাদা এই সময়টা আমাদের দেওয়ার জন্য। তো শেষ করব, যদি শেষ হয় তোমার জীবনের ফিলোসফি, তোমার জীবনের দর্শন যদি একটা গান দিয়েই তুমি প্রকাশ করো। যা চেয়েছি কেন তা পাই না, যা পেয়েছি কেন তা চাই না, ছেঁড়া ছেঁড়া ফুলে গাঁথা মালা খুলে পুরনোকে কেন ভুলে যাই না, যা পেয়েছি আমি তা চাই না, যা চেয়েছি কেন তা পাই না।